আপনার কি কখনো মনে হয়েছে যে বিয়ের উপহার কারো জীবন কেড়ে নিতে পারে? ভাবুন তো, একটা পরিবার আনন্দে ভাসছে আর হঠাৎ একটা পার্সেল আসে। এমন একটা পার্সেল যা আনন্দকে শোক আর মাতমে বদলে দেয়। আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাতে যাচ্ছি। ওড়িশার বোলাঙ্গীর জেলার এই গল্প আপনার লোম খাড়া করে দেবে। তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮। এই গল্প শুরু হয় ওড়িশার পাটনগড় এলাকা থেকে, যেখানে রবীন্দ্র কুমার সাহু, তার স্ত্রী সংযুক্তা সাহু, তাদের ২ সন্তান এবং তার বৃদ্ধা মা জেমামণি সাহুর পরিবার বাস করত। রবীন্দ্র ছিলেন একজন কলেজ অধ্যাপক এবং তার স্ত্রী সংযুক্তা ছিলেন একজন অধ্যক্ষা। তাদের ছেলে সৌম্য শেখর বেঙ্গালুরুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এবং তাদের মেয়ে কাজাখস্তানে পড়াশোনা করছিল, যে তার ভাইয়ের বিয়েতে যোগ দিতে বাড়িতে এসেছিল। ১৮ই ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সৌম্য শেখরের বিয়ে হয় সোনপুরের রিমার সঙ্গে। সবকিছু ঠিকঠাক চলছিল। বিয়ের ৫ দিন পর অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সৌম্যর বোন কাজাখস্তান ফিরছিল। তাকে দিল্লি বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলেন তার বাবা রবীন্দ্র কুমার। সংযুক্তা সাহুও কলেজে চলে গিয়েছিলেন। বাড়িতে সৌম্য শেখর, তার নতুন স্ত্রী রিমা এবং দাদি জেমামণি সাহু ছিলেন। দুপুর ১২:৪৫ বাজছিল। শেখর এবং রিমা রান্নাঘরে খাবার তৈরির কথা বলছিলেন, যখন তারা গেটে কড়া নাড়ার শব্দ শুনতে পান। সৌম্য দরজা খুললে বাইরে একজন ডেলিভারি বয় দাঁড়িয়েছিল, যার হাতে তার নামের একটি পার্সেল ছিল। বক্সের ওপর একটি অস্পষ্ট স্টিকারে এস.কে. সিনহা, রায়পুর লেখা ছিল। পার্সেলটি সবুজ কাগজে মোড়া ছিল, যার মধ্যে থেকে সাদা সুতো বেরিয়েছিল। সৌম্য রিমাকে বললেন, আমার মনে হয় এটা বিয়ের উপহার, কিন্তু জানি না কে পাঠিয়েছে। আমি তো রায়পুরে কাউকে চিনি না। ৮৫ বছর বয়সী দাদি জেমামণি সাহু পার্সেল দেখতে এলেন। সৌম্য শেখর কথা বলতে বলতেই পার্সেলটি খুলছিলেন। যেই তিনি সুতোটি টানলেন, রান্নাঘরে একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। সেখানে বিদ্যুতের মতো ঝলকানি দেখা গেল এবং বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে ৩ জনই এদিক ওদিক ছিটকে গেলেন। তাদের শরীর থেকে দ্রুত রক্ত ঝরতে শুরু করল। বিস্ফোরণে ছাদের পলেস্তারা ফেটে গেল, ওয়াটার পিউরিফায়ার ভেঙে গেল এবং জানালার কাঁচ চুরচুর হয়ে দূরে ছিটকে পড়ল। তারা ৩ জনই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। রক্ত মেঝেতে ছড়িয়ে পড়েছিল। দাদি জেমামণি সাহু আগুনের শিখায় ঘেরা ছিলেন। জ্ঞান হারানোর আগে সৌম্যশেখর চিৎকার করে বললেন, আমাকে বাঁচাও, আমি মারা যাচ্ছি। এই শেষ কথাগুলোই রিমা তার স্বামীর মুখ থেকে শুনেছিলেন। আগুন রিমার মুখ এবং বাহুও পুড়িয়ে দিয়েছিল। তার ফুসফুসে ধোঁয়া ভরে গিয়েছিল, যার ফলে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ধ্বংসাবশেষের কারণে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু তবুও রিমা সাহস হারাননি। তিনি হামাগুড়ি দিয়ে বেডরুম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেন এবং তার শাশুড়ি সংযুক্তাকে ফোন করার জন্য ফোন তুললেন, কিন্তু ফোন করার আগেই তিনি জ্ঞান হারালেন। প্রতিবেশীরা গ্যাস সিলিন্ডার ফেটে গেছে ভেবে ছুটে আসছিলেন, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তাদেরও অবস্থা খারাপ হয়ে গেল। তারা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে ফোন করলেন এবং ৩ জন আহতকে তুলে বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে তুললেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সৌম্য শেখর এবং দাদি জেমামণি সাহুর মৃত্যু হয়েছিল। তারা দুজনেই ৯০% পুড়ে গিয়েছিলেন। রিমা প্রায় ৪০% পুড়েছিলেন, তাই তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হলো, যেখানে বার্ন ওয়ার্ডে তার চিকিৎসা শুরু হলো, কিন্তু তার অবস্থাও গুরুতর ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালো এবং তদন্ত শুরু করল। পুলিশ দেখতে পেল যে এই ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ঘটেনি, তাই তারা বোমা স্কোয়াডকে ডাকলেন। বোমা স্কোয়াড রান্নাঘরে ঢুকতেই তারা তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে এটি বোমা বিস্ফোরণ ছিল, কারণ তারা বারুদের গন্ধ পাচ্ছিলেন। পুলিশ নিশ্চিত ছিল যে এটি বোমা বিস্ফোরণই ছিল, কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে সেই বাড়িতে বোমা কিভাবে আসলো। যে ৩ জন এই বিষয়ে কিছু বলতে পারতেন, তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছিল, আর রিমা তখনও কথা বলার মতো অবস্থায় ছিলেন না। পুলিশ রিমার অবস্থার উন্নতির জন্য অপেক্ষা করতে লাগল। ১ সপ্তাহ পর ৩ মার্চ ২০১৮ তারিখে রিমার অবস্থার উন্নতি হওয়ার পর তাকে কিছুটা জিজ্ঞাসাবাদ করা হলো। রিমা পুলিশকে জানালেন যে ২৩ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে তাদের বাড়িতে স্কাই কিং কুরিয়ার সার্ভিস থেকে একটি পার্সেল এসেছিল। এই কথা জানতে পেরেই পুলিশ তৎক্ষণাৎ স্কাই কিং কুরিয়ার অফিসে পৌঁছাল এবং সেই ব্যক্তির সম্পর্কে খোঁজ নিল যিনি সেই পার্সেলটি ডেলিভারি করেছিলেন, এবং সাথে সাথে এটাও জানার চেষ্টা করল যে সেই পার্সেলটি কে পাঠিয়েছিল। তদন্তের সময় জানা গেল যে সেই পার্সেলটি এস.এ. সিনহা নামের একজন ব্যক্তি রায়পুর থেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ যখন অনুসন্ধান করল তখন জানা গেল যে সেই নাম এবং ঠিকানা দুটোই ভুয়া ছিল। এখানেই পুলিশের একটি ছোট ভুল হয়ে গেল। আসলে পুলিশ যখন মিডিয়াকে এই মামলার তথ্য দিচ্ছিল, তখন ভুল করে
পার্সেল প্রেরণকারীর নাম এস.কে. সিনহার বদলে আর.কে. শর্মা বলে দিয়েছিল। কিন্তু পুলিশের এই ভুলটিও পরবর্তীতে এই মামলার সমাধানে একটি বড় সূত্র হয়ে দাঁড়াল। এই ভুল নামটি মিডিয়ার মাধ্যমে পুরো ওড়িশায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। পুলিশ সেই স্কাই কিং কুরিয়ার শাখার সিসিটিভি ফুটেজ চেক করার চেষ্টা করল, কিন্তু জানা গেল যে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এরপর পুলিশ শেখরের বন্ধু এবং পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করল। পুলিশ শেখরের বাবা মাকে জিজ্ঞেস করল যে তাদের কি কারো ওপর সন্দেহ আছে বা তাদের কারো সাথে কোনো শত্রুতা আছে। শেখরের মা জানালেন যে তাদের কারো সাথে কোনো শত্রুতা নেই। কিন্তু এরপর সংযুক্তা বললেন যে তাদের কলেজে একজন ইংরেজির অধ্যাপক আছেন যার নাম পুঞ্জিলাল মেহের। তার সাথে তাদের কথা কাটাকাটি হয়েছিল। আসলে পুঞ্জিলাল মেহের দীর্ঘ সময় ধরে সেই কলেজের অধ্যক্ষ ছিলেন, কিন্তু এই ঘটনার 5 মাস আগে তাকে সরিয়ে শেখর সাহুর মা সংযুক্তা সাহুকে অধ্যক্ষ করা হয়েছিল। সংযুক্তা সাহুর বক্তব্য ছিল যে তাদের কারো সাথে এমন শত্রুতা নেই যে কেউ তাদের বোমা মেরে হত্যা করবে। সংযুক্তা সাহুর চোখে পুঞ্জিলাল মেহেরের সাথে হওয়া কথা কাটাকাটি একটি ছোট বিষয় হতে পারত, কিন্তু পুলিশের জন্য এটি ছোট বিষয় ছিল না। তাই তারা পুঞ্জিলালকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বিশেষ কিছু পেল না, যার কারণে পুঞ্জিলাল মেহেরকে ছেড়ে দেওয়া হলো। এরপর পুলিশ জানতে পারল যে এই ঘটনার কয়েক মাস আগে যখন শেখর রিমাকে ফোনে কথা বলছিল, তখনই শেখরের ফোনে একটি কল এসেছিল। শেখর রিমাকে হোল্ড করে কল ধরল। তখন অন্য প্রান্ত থেকে একজন অজানা ব্যক্তি হুমকি দিয়ে বলেছিল যে তাকে রিমাকে বিয়ে করা উচিত নয়, এবং যদি সে তাকে বিয়ে করে তাহলে তার জন্য ভালো হবে না। এরপর ফোন কেটে গিয়েছিল। শেখর সাহু এই কথা রিমাকেও জানিয়েছিল, কিন্তু রিমাও জানত না যে কে সেই ব্যক্তি যে ফোন করেছিল। কিন্তু এরপর আর সেই ব্যক্তি ফোন করেনি, তাই তারা দুজনেই ধীরে ধীরেই কথা ভুলে গিয়েছিল। যেহেতু পুলিশের জন্য এই তথ্যটি বেশ গুরুত্বপূর্ণ ছিল, তাই পুলিশ সেই নম্বরটি ট্র্যাক করল এবং ফোনকারী ব্যক্তিকেও খুঁজে বের করল। জিজ্ঞাসাবাদের সময় জানা গেল যে সেই ব্যক্তি রিমার প্রতি একতরফা ভালোবাসা রাখত। সে জানালো যে আমি শেখরকে ফোনে হুমকি দিয়েছিলাম কারণ আমি চাইনি যে সে রিমাকে বিয়ে করুক, কিন্তু আমার মধ্যে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করার এবং কাউকে হত্যা করার সাহস নেই, এবং আমি এমন কিছু করিনি। পুলিশ তার এই কথায় বিশ্বাস করছিল না, তাই পুলিশ তাকে কড়াকড়িভাবে জিজ্ঞাসাবাদ করতে লাগল, কিন্তু সে বারবার একই কথা বলতে লাগল যে আমি নির্দোষ। এরপর পুলিশ তার পলিগ্রাফ টেস্ট অর্থাৎ লাই ডিটেক্টর টেস্টও করল, যার থেকে জানা গেল যে সে মিথ্যা বলছে না। তাই পুলিশ তাকেও মুক্তি দিল। এভাবেই এই ঘটনার 3 সপ্তাহ কেটে গিয়েছিল। পুলিশ শেখরের বন্ধু, পরিবার, প্রতিবেশী এবং স্কাই কিং কুরিয়ার অফিসের ডেলিভারি বয় স্টাফ সহ 100 জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু কোথাও থেকে কোনো সূত্র পাওয়া যায়নি, যার কারণে এই মামলার তদন্ত সেখানেই আটকে গিয়েছিল। যেহেতু এখন পুলিশের ওপরও তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, এরপর ওড়িশা সরকার এই মামলার তদন্ত ক্রাইম ব্রাঞ্চকে হস্তান্তর করল। যেই এই মামলা ক্রাইম ব্রাঞ্চকে হস্তান্তর করা হলো, ক্রাইম ব্রাঞ্চ সকল সন্দেহভাজনদের তদন্ত আবার শুরু করল। যেহেতু সেই কুরিয়ার অফিসের ভেতরে এবং বাইরে কোনো সিসিটিভি ছিল না, তাই ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সেই এলাকার প্রায় 250টি সিসিটিভি ক্যামেরা চেক করল, কিন্তু তবুও ক্রাইম ব্রাঞ্চ পুলিশ কোনো সূত্র খুঁজে পেল না। কিন্তু তখনই হঠাৎ 4 এপ্রিল 2018 তারিখে বোলাঙ্গীর পুলিশ একটি চিঠি পেল, যেখানে লেখা ছিল পার্সেল এস.কে. সিনহার নামে পাঠানো হয়েছিল, আর.কে. শর্মার নামে নয়। রায়পুরে 2 জন নয়, বরং 3 জন এই প্রকল্পে জড়িত ছিল। এই বিস্ফোরণের কারণ সৌম্য শেখরের বিশ্বাসঘাতকতা, যে প্রাণ এবং কোটি কোটি টাকা নিয়েছে। সেই চিঠিতে আরও একটি গুরুত্বপূর্ণ লাইন লেখা ছিল, অনুগ্রহ করে নিরীহ লোকেদের সন্দেহ করে তাদের অপ্রয়োজনীয় প্রশ্ন করে তদন্তের নামে হয়রানি করবেন না। এই চিঠিটি পড়ার পর বোলাঙ্গীর পুলিশ তৎক্ষণাৎ সেই চিঠির একটি কপি বের করে ক্রাইম ব্রাঞ্চের প্রধান অরুণ ভরতকেও পাঠিয়ে দেন। অরুণ ভরতও সেই চিঠিটি অনেকবার পড়েন এবং ভাবেন যে যিনি এই চিঠিটি পাঠিয়েছেন তিনিই সেই পার্সেলটিও পাঠিয়ে থাকবেন, কারণ এটি তো কারো জানার কথা ছিল না যে পুলিশ পার্সেল প্রেরণকারীর নাম ভুল করে এস.কে. সিনহার জায়গায় আর.কে. শর্মা বলেছিল। যদিও লোকেরা পুলিশের ভুল করে বলা নাম আর.কে. শর্মাকেই অপরাধী মনে করছিল। এরপর ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সেই চিঠিটি পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠালো, কিন্তু সেই চিঠিটি প্রায় 250 কিলোমিটার দূর থেকে অনেক লোকের হাত ঘুরে এসেছিল, তাই ফরেন্সিক পরীক্ষায় আঙুলের ছাপের সঠিক চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তারপর পুলিশ ভাবল যে কেননা এই চিঠিটি শেখর সাহুর পরিবারের লোকেদের দেখানো হোক, হতে পারে তারাই হস্তাক্ষর চিনতে পারে। এরপর চিঠিটি শেখরের পরিবারের লোকেদের দেখানো হলো।
প্রথমে শেখরের পরিবারের লোকেরা বলল যে তাদের তো এই হস্তাক্ষর থেকে কারো ওপর কোনো সন্দেহ নেই এবং তারা জানে না যে এই চিঠিটি কে পাঠিয়ে থাকবে। কিন্তু তারপর হঠাৎ শেখরের মা সংযুক্তা সাহুর নজর সেই চিঠির একটি জায়গায় আটকে গেল, যার কারণে তিনি চিঠিটি অনেকবার পড়লেন। আসলে তার এখন একজন ব্যক্তির ওপর সন্দেহ হতে লাগল। এই ব্যক্তি আর কেউ নয়, বরং অধ্যাপক পুঞ্জিলাল মেহেরই ছিল। যদিও আগে পুলিশ তার বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দিয়েছিল। শেখরের মা তার নাম আবারও এই কারণে নিয়েছিলেন কারণ চিঠিতে একটি শব্দ আন্ডারটেকিং দ্য প্রজেক্ট লেখা ছিল। শেখরের মা সংযুক্তা সাহুর বক্তব্য ছিল যে তিনি এই ধরনের শব্দ তার কলেজের অধ্যাপক পুঞ্জিলাল মেহেরকে প্রায়শই বলতে এবং ব্যবহার করতে শুনেছেন। কিন্তু এখানে পার্থক্য কেবল এতটুকুই ছিল যে তিনি কথোপকথনের সময় কমপ্লিট দ্য প্রজেক্ট ব্যবহার করেন, যখন চিঠিতে আন্ডারটেকিং দ্য প্রজেক্ট লেখা ছিল। এই সব জিনিস দেখে পুঞ্জিলাল মেহেরকে আবার গ্রেফতার করা হলো এবং এবার তাকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করা হলো। পুঞ্জিলাল মেহের পুলিশের কঠোরতার মুখে দ্রুত ভেঙে পড়ল এবং তারপর সে এই ঘটনার পিছনের এমন একটি গল্প শোনাল যা শুনে সবাই অবাক হয়ে গেল। আসলে ২০০৯ সালে যখন পুঞ্জিলাল মেহের জ্যোতি বিকাশ কলেজের অধ্যক্ষ হয়েছিলেন, তখন সংযুক্তা সাহু সেই কলেজে ছিলেন না। কিন্তু তারপর ১৪ সালে সংযুক্তা সাহুর জ্যোতি বিকাশ কলেজে অর্থাৎ পুঞ্জিলাল মেহেরের কলেজে বদলি হয় এবং তখন থেকে সেখানে বিবাদ শুরু হয়। কারণ সংযুক্তা সাহু পুঞ্জিলাল মেহেরের চেয়ে সিনিয়র ছিলেন, তাই সেই কলেজের অধ্যক্ষ সংযুক্তা সাহুরই হওয়া উচিত ছিল। কিন্তু পুঞ্জিলাল তার পথ ছাড়তে রাজি ছিলেন না, যার কারণে সংযুক্তা সাহু এবং পুঞ্জিলাল মেহেরের মধ্যে বিতর্ক শুরু হয়। কিন্তু পুঞ্জিলাল এটা বুঝে গিয়েছিলেন যে আজ না হোক কাল তাকে অধ্যক্ষের পদ ছাড়তেই হবে এবং তারপর সেটাই হয়, কারণ ২০১৭ সালে সংযুক্তা সাহুকে অধ্যক্ষ করা হয়, অর্থাৎ পুঞ্জিলালকে অনিচ্ছা সত্ত্বেও সেই পদ ছাড়তে হয়, যার কারণে পুঞ্জিলাল মেহেরের মনে প্রতিশোধের আকাঙ্ক্ষা জন্ম নেয়। তখন থেকেই সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করে এবং এমন একটি উপায় খুঁজতে থাকে যাতে তার ওপর কারো কোনো সন্দেহ না হয়। সে সর্বদা এটাই ভাবত যে এইসবের জন্য সংযুক্তা সাহুই দায়ী। আসলে ঘৃণা এবং লোভ তাকে একটি পশুতে পরিণত করেছিল। সে অধ্যক্ষের পদের জন্য এতটাই পাগল ছিল যে সে সংযুক্তা সাহুর পুরো পরিবারকে শেষ করার পরিকল্পনা শুরু করে। অধ্যাপক পুঞ্জিলাল বোলাঙ্গীর পুলিশের সামনে জিজ্ঞাসাবাদে স্বীকার করলেন যে পার্সেল বোমাটি তিনি নিজেই তৈরি করেছিলেন। তিনি বোমা তৈরির পদ্ধতিও অনেক চলচ্চিত্র এবং ভিডিও দেখে শিখেছিলেন। তার ল্যাপটপেও পার্সেল বোমা তৈরির ১২টি ভিন্ন পদ্ধতি পাওয়া গিয়েছিল। বোমা তৈরির জন্য তিনি কলেজের ল্যাব থেকেই কিছু রাসায়নিক চুরি করেছিলেন। এরপর তিনি কলেজের নামেই বাজার থেকে কিছু বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত সামগ্রীও কিনেছিলেন এবং তারপর পার্সেল বোমা তৈরির পর অবশিষ্ট বিস্ফোরক তিনি মাটিতে পুঁতে দিয়েছিলেন। সব কিছু প্রস্তুত হওয়ার পর তিনি পার্সেল পাঠানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলেন। ঠিক সেই সময় শেখরের মা সংযুক্তা তাকে শেখরের বিয়ের কার্ড দিলেন এবং এইভাবে অবশেষে তার সেই সুযোগটি এলো যার জন্য তিনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। তিনি পার্সেলটি বিয়ের উপহার হিসাবে দেওয়ার পরিকল্পনা করলেন। অধ্যাপক পুঞ্জিলাল মেহের ঠিক করলেন যে এই পার্সেল বোমাটি তিনি নিজেই রায়পুর থেকে কুরিয়ার করবেন। এরপর ১৫ই ফেব্রুয়ারি ২০১৮ তারিখেও তিনি প্রতিদিনের মতোই কলেজে গেলেন এবং ক্লাস নিলেন। এরপর তিনি দ্রুত নিজের বাড়িতে এলেন, কারণ তিনি ভালো করেই জানতেন যে ফোনের লোকেশন ট্র্যাক করা যেতে পারে, তাই তিনি নিজের ফোন বাড়িতেই রেখে দিলেন। এরপর পার্সেলটি নিয়ে তিনি রেলওয়ে স্টেশনে এলেন। তিনি নিজের গাড়ি সেখানেই পার্ক করলেন এবং টিকিট না নিয়েই রায়পুরের ট্রেনে উঠে পড়লেন, কারণ তার ভয় ছিল যে টিকিট কিনতে গেলে হয়তো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তে পারেন। এরপর ট্রেন রায়পুর স্টেশনে পৌঁছালে তিনি নিজের মুখ গামছা দিয়ে ঢেকে নিলেন। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে তিনি একটি অটো রিকশা নিলেন। তারপর সন্ধ্যা ৫টার দিকে তিনি একটি কুরিয়ার অফিসে পৌঁছালেন। কুরিয়ার অফিসের কাছে পৌঁছে তিনি পার্সেল এবং ঠিকানা অটো ড্রাইভারকে দিলেন এবং তাকে বললেন যে এই পার্সেলটি এই ঠিকানায় পাঠাতে হবে। অটো ড্রাইভার পুঞ্জিলালের কাছ থেকে পার্সেল এবং ঠিকানা নিয়ে চলে গেল, যখন পুঞ্জিলাল অটোতেই বসে রইল। কিন্তু যখন অটো ড্রাইভার ভিতরে গিয়ে বলল যে সে একটি পার্সেল পাঠাতে চায়, তখন কুরিয়ার কর্মীরা তাকে জিজ্ঞাসা করল যে এই পার্সেলটিতে কি আছে এবং উত্তর না জানার কারণে অটো ড্রাইভার ফিরে এলো। সে পুঞ্জিলালকে বলল যে তারা জিজ্ঞাসা করছে যে এই পার্সেলটিতে কি আছে। এই কথায় পুঞ্জিলাল রেগে গেলেন। সে পার্সেল নিয়ে সেখান থেকে চলে গেল।
এরপর পুঞ্জিলাল কিছুটা হেঁটে গিয়ে আরেকটি অটো নিলেন এবং ড্রাইভারকে বললেন তাকে অন্য কুরিয়ার অফিসে যেতে হবে, এবং তারপর স্কাই কিং কুরিয়ার অফিসে এলো। পুঞ্জিলাল এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তাই সে অটো থেকে নামল এবং নিজের মুখ থেকে গামছা সরিয়ে দ্রুত অফিসের ভিতরে চলে গেল। সে পার্সেল পাঠানোর জন্য দিল, কিন্তু সেখানেও একই প্রশ্ন করা হলো যে এই পার্সেলটিতে কি আছে। পুঞ্জিলাল মেহের তাদের জানালেন যে এই পার্সেলটিতে মিষ্টি আছে, কিন্তু অদ্ভুত বিষয় হল যে কুরিয়ার কর্মীরাও তার বিশ্বাস করেছিল। পার্সেলটি তার ভুয়া নাম এস.কে. সিনহার নামে বুক করা হলো এবং সংযুক্তা সাহুর বাড়িতে পাঠানো হলো। পার্সেল পাঠানোর পর সে তৎক্ষণাৎ পরের ট্রেনে করে নিজের বাড়িতে ফিরে আসলো। এরপর পরের দিনও তার জন্য একেবারেই স্বাভাবিক ছিল, যেন কিছুই হয়নি। পুঞ্জিলাল কলেজে যেতে লাগলেন এবং তার ওপর কারো সন্দেহ না হয় সেজন্য তিনি শেখরের বিয়েতে গিয়ে তাদের দীর্ঘায়ু কামনাও করেছিলেন। এদিকে সেই পার্সেলটি ২০ ফেব্রুয়ারি শেখর সাহুর বাড়িতে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই দিন তাদের বাড়িতে রিসেপশন পার্টি ছিল, তাই ২০ ফেব্রুয়ারি পার্সেলটি ফেরত চলে গিয়েছিল। এবং তারপর ৩ দিন পর অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে যখন রিমা রান্নাঘরে খাবার তৈরি করছিল, তখনই সেই পার্সেলটি ডেলিভারি করা হয়েছিল, যার কারণে এই ঘটনাটি ঘটেছিল। এরপর পুঞ্জিলাল মেহের শেখর সাহু শেষকৃত্যেও যোগ দিয়েছিলেন এবং এইভাবে পুঞ্জিলাল মেহের তার অপরাধ স্বীকার করলেন। তার বিরুদ্ধে এখন অনেক প্রমাণ ছিল, যার মধ্যে কুরিয়ার বিলের সেই স্লিপ যা শেখরের বাড়িতে পাঠানো হয়েছিল এবং এএসপিকে পাঠানো সেই চিঠিটিও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। এরপর পুঞ্জিলালের দেওয়া বয়ান এবং প্রমাণের ভিত্তিতে ২৪শে এপ্রিল ২০১৮ তারিখে ওড়িশা ক্রাইম ব্রাঞ্চ পুলিশ পুঞ্জিলাল মেহেরের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে তাকে আদালতে পেশ করল। সেখান থেকে তাকে জেলে পাঠানো হল। যদিও এই মামলাটি এখনও আদালতে চলছে এবং পুঞ্জিলাল মেহেরও বর্তমানে জেলে আছে। এদিকে রিমাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তিনি হাসপাতাল থেকে শ্বশুরবাড়িতে এসেছিলেন। বিয়ের মাত্র ৫ দিন পরই যে রিমা তার স্বামীকে হারিয়েছিল, সে বলল যে শেখরই তার প্রথম এবং শেষ ভালোবাসা ছিল। রিমার বক্তব্য ছিল যে সে দ্বিতীয় বিয়ে করবে না, অর্থাৎ সৌম্য শেখর সাহুর চলে যাওয়ার পর এখন রিমা শেখর সাহুর বাবা মায়ের সঙ্গেই থাকেন। বন্ধুরা, এই গল্প আমাদের বলে যে কিভাবে ঘৃণা এবং প্রতিশোধের ভাবনা একজন মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে যে কোনো সীমা পর্যন্ত নিচে নামতে পারে। এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও সত্য এবং চমকপ্রদ ঘটনা শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।